আসসালামু আলাইকুম। আজ 4 আগস্ট 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার পতন ঘটাতে সামরিক গোয়েন্দা প্রধান গোপনে যা করেন। সেনা প্রধানকে শেষ মুহূর্তে যা করতে বলেন হাসিনা। গেস্ট হাউস থেকে সাবেক সেনা প্রধান হারুনের মরদেহ উদ্ধার। এবার বিস্তারিত। গত 2 আগস্ট বণিক বার্তা 2024-এর গণঅভ্যুত্থানের আগে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের নানাবিধ তৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ইতোমধ্যে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য তুলে ধরা হলো। 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর 2024 সালের 12 সেপ্টেম্বর থেকে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী পুনর্গঠনের সূচনা লগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনে সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব। জানা যায়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আগস্টের শুরুর দিকে উত্তাল সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন। এমনকি 5 আগস্টের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান যখন সেনাপ্রধানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তখনও মেজর জেনারেল হামিদুল হক সেনাপ্রধানকে সহায়তা করেন। এছাড়া 5 আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদুল হকের। গত 8 জুলাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের 4টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। যদিও পরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআই এর, সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয়। ডিজিএফআই এর 4টি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে হওয়ায় করণিক ত্রুটির কারণে এগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসেবে অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি ছিল। তবে হামিদুল হকের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই এর ডিজি হিসেবে 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। সূত্রমতে তিনি সংস্থাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রচেষ্টাও চালিয়েছিলেন। এর আগে 2010 সালে হামিদুল হকের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ নিয়ে গণমাধ্যম কর্মীদের তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে আলোচনা করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা করেছেন। এ বিষয়ে তাকে সতর্ক করা হয়। ওই সময় তার চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয়। 1970 সালে কক্সবাজারে জন্মগ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন 1988 সালে। প্রশিক্ষণ শেষে 1990 সালের 22 জুন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন পান তিনি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক সিলেটে 17 পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত 99 কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে 2003 ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, ওই সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার। 3 আগস্ট সেনাপ্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা জনগণের উপর গুলি নয়, এই মনোভাব প্রকাশ করেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জানিয়েছিলেন, বেসামরিক নাগরিকের উপর গুলি চালাবে না সেনা সদস্যরা। আন্দোলনকারীদের উপর সেনাবাহিনী গুলি না চালানোয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল এসএসএফ এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান এবং মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানের মধ্যে। তাদের অভিযোগ ছিল, ওয়াকার নিজের কোরামকেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, আন্দোলন কিভাবে সামলাবেন। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার অনুমতিতে ওয়াকারুজ্জামানকে সরিয়ে মুজিবুর রহমানকে সেনাপ্রধান করার পরিকল্পনা করা হয়।
তবে একাধিক সূত্র মারফত সে খবর পেয়েছিলেন সেনাপ্রধান। তাদের মধ্যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক একজন ছিলেন বলে জানা যায়। সেই পরিকল্পনার খবর জানার পর হামিদুল হক তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান ভারসাম্য রক্ষায় নিজেকে দৃশ্যত নিরপেক্ষ রাখেননি, সেনাপ্রধানকে সহায়তা করে গেছেন। নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে শুধু সামরিক বাহিনীর অভ্যন্তরেই নয়, বরং রাজনৈতিক মহলেও সক্রিয় যোগাযোগ ছিল। ডিজিএফআই এর মহাপরিচালক থাকার সুবাদেই এ যোগাযোগ গড়ে ওঠে। বিশেষ করে জামায়াত ইসলামের একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এমন দাবিও করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। আরেকটি সূত্র জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে জামাতের একটি অংশের অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল। ওই সময় সেনাবাহিনীর ভেতরে নিরপেক্ষতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই যোগাযোগ স্থাপন করা হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। যদিও এসব বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে এটি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা ধরনের আলোচনা রয়েছে। 2024 সালের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনার নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন নির্দেশনা যা তিনি সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন, সেগুলোই প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি বলে সূচনা বক্তব্যে তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আজ সূচনা বক্তব্যে শেখ হাসিনা ও শেখ ফজলেনুর তাপসের রেকর্ডকৃত একটি কথোপকথন তুলে ধরেন। শেখ হাসিনা বলেছেন, দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনা প্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে হচ্ছে, মানে কয়েক জায়গায়। তাপস বলেছেন, তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? উত্তরে শেখ হাসিনা বলেন, সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। এরপর তাপস বলেন, হ্যাঁ, পাকড়াও করতে বলা হয়েছে ওদেরকে। উত্তরে শেখ হাসিনা বলেন, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো। তাপস বলেছেন, জি। শেখ হাসিনা, ওটা বলা আছে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। তাপস, জি। শেখ হাসিনা, হয়ে গেছে। তাপস, জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল। শেখ হাসিনা, মোহাম্মদপুর থানার দিকে? তাপস, হ্যাঁ। শেখ হাসিনা বলেছেন, ওখানে পাঠাইয়া দিক র্যাবরে। তাপস বলেছেন, জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো মানে। এরপর শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনার রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা 11টায় মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। এরপর ক্লাবের 308 রুমে রাত্রি যাপন করেন। সকালে তার একটি মিটিং ছিল। তার মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি রেসপন্স করেছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিট সহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের ফোন পেয়ে প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ছবিটি সরিয়ে ফেলেন। প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বলেন, বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজেই খুলে বিদ্যালয়ের একটি আলমারির চিলে কোঠায় রেখে দিয়েছি।
এই প্রসঙ্গে সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকেই বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে, তবে এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। আমি বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট শিক্ষিকাকে বলার পর তিনি ছবিটি সরিয়ে ফেলেন। তবে এর আগে শামীমা ইয়াসমিন বলেছিলেন, আমার বাবা মঈনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ছবি নামাবো না। কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি, তার অপমান কখনোই চাইব না। নেসারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজহারুল ইসলাম টুটুল বলেন, 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙিয়ে রাখা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন ছিলই না, এমনভাবে ইতিহাস উপস্থাপন করা হয়েছে। আমরা এর বিরোধিতা করি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেসারাবাদ উপজেলার কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানো নেই। শুধু সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষেই তখনও ছবি ঝুলানো ছিল। যে কোনো মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথাও জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়া যদি আগামীকাল আমাদের কাছে দেয়া হয় তাহলে আগামীকালকেই আমরা সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিফেন্স সহ, সেই কাগজ আমাদেরকে যখনই দেবে তখনই আমরা সই করব। সেই অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি, এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। 2 দফায় অন্তর্বর্তী সরকার বিএনপিকে জুলাই ঘোষণাপত্র সংবলিত যে খসড়া দিয়েছে তাতে 1971 সালের 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি। বলেন, সেখানে তারা 1971 সালের 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি, বাদ দেয়নি। পরে সেটা আমরা আবার 9 জুলাই প্রেরণ করেছি। 27শে জুলাই আবার আরেকটা ড্রাফট পাঠায়। সেখানেও দেখলাম তারা 1971 সালের 26শে মার্চের কথা উল্লেখ করতে চাননি। আমরা বলেছি, এই জাতির শুরুই হলো 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক করতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা এই রিপাবলিকটা পেয়েছি। আরেকটা রিপাবলিক বলতে তারা কি বোঝাতে চায়? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার ধারাবাহিকতার জন্য কি করা দরকার? আপনি এখনই ভাবুন যে আপনার জীবনে কে কে কতটা অবদান রেখেছে। ছোট্ট সামান্য একটা অবদানও যিনি আপনার জীবনে রেখেছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। তাহলে দুটো বিষয় হবে। প্রথমত হচ্ছে মনের মধ্যে প্রশান্তি পাবেন, দ্বিতীয়ত আপনি যে একজন কৃতজ্ঞ মানুষ এটা সমাজে ছড়িয়ে যাবে। ফলে যারা আপনাকে একসময় উপকার করেছে তাদের উপকারের বাইরেও আরো অনেক অনেক লোক আপনার পাশে দাঁড়াবার জন্য মুখিয়ে থাকবে। এই সমাজ কৃতজ্ঞ মানুষকে স্যালুট করে, আর যারা অকৃতজ্ঞ তাদের প্রতিনিয়তই কিন্তু পরিহার করা হয়, তাদেরকে এড়িয়ে চলা হয়। আসুন আমরা সবাই কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতা স্বীকার করি, যে যতটুকু অবদান রেখেছেন তাকে ততটুকু সম্মান দেই, ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশের কিছু মুসলিম কর্মচারী স্বপ্নিল আদিলাত কদমের বেকারিতে কাজ করে। বেকারিটি একজন মুসলিম মালিকের বলে ভুয়া ধারণা থেকে উগ্র হিন্দুত্ববাদী জনতা হামলা চালায়। এক মুসলিম যুবকের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অস্থিরতার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়। তথ্য যাচাই না করেই একটি মসজিদের দিকে যাওয়ার পথে একটি প্রতিবাদ সমাবেশ থেকে উচ্ছৃঙ্খল জনতা বেকারিতে পাথর ছুটতে শুরু করে। এতে টিনের ছাদ ফুটো হয়ে যায়। এতেও থামেনি তারা। পরে দাহ্য পদার্থ ছেলে আগুন ধরিয়ে দেয় হিন্দুত্ববাদীরা। বেকারির প্রকৃত মালিক স্বপ্নিল কদম বলেছেন, উচ্ছৃঙ্খল জনতা ভিত্তিহীন সন্দেহ এবং সাম্প্রদায়িক ঘৃণার বশবর্তী হয়ে হামলা করেছে। তারা চিৎকার করে বলেছিল, আমি কেবল আমার কর্মীদের কারণেই নাকি মুসলিম। সাংবাদিকদের বলেন তিনি, এই ঘটনা ভারতের হিন্দুত্ববাদী মৌলবাদের উদ্বেগজনক মাত্রা প্রকাশ করেছে। দেশটিতে কেবল মুসলিমরাই নয়, এমনকি হিন্দুরাও মুসলিম সম্প্রদায়ের সাথে মেলামেশার জন্য নির্যাতনের
শিকার হয়। বিজেপি আরএসএস এর প্রোপাগান্ডা কিভাবে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করেছে, আবারও তার প্রতিফলন দেখা গেল। কেবল সন্দেহ এবং ঘৃণা থেকে জীবন ধ্বংস করা হচ্ছে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে মানবাধিকার গোষ্ঠীগুলো আশঙ্কা করছে ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমবর্ধমান মুসলিম বিরোধী মনোভাব সামাজিক সম্প্রীতিকে বিপন্ন করে তুলেছে। পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়েছেন, এই ধরনের ঘটনাগুলি একটি বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে, যেখানে মোদির সংখ্যাগরিষ্ঠ রাজনীতির উদ্দীপ্ত অন্ধ সাম্প্রদায়িক ঘৃণা নিজ দেশের নাগরিকদের গ্রাস করতে শুরু করেছে। এ সংবাদের সূত্র কেএমসি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। রোববার হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজে পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিলেন। মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয় মিছিলটি এগিয়ে যেতে পারে। নিউ সাউথ ওয়েলস পুলিশের মতে তারা শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। মেলবোর্নেও একই সময়ে একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেখানে ব্যাপক পুলিশ উপস্থিত ছিল। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।